সাইমুম সিরিজ ৭ তিয়েনশানের ওপারে পর্ব ২। প্রবল ঝাঁকুনির মধ্য দিয়ে জ্ঞান ফিরে পেল আহমদ মুসা। জ্ঞান ফিরে পেয়েই সে তড়িঘড়ি উঠে বসল। চোখে তার একরাশ বিস্ময়। কোথায় সে? ফারহানাদের বৈঠকখানা তো এটা নয়। তাহলে কোথায় সে? স্পষ্টই বুঝতে পারছে একটা উঁচু নিচু পাথুরে পথের উপর দিয়ে একটা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে অন্ধকারটা একটু ফিকে হয়ে এলে সে বুঝল খাদ্যদ্রব্য পরিবহনের এয়ার কন্ডিশন ক্যারিয়ারে চড়ে সে চলছে। চারদিকে বন্ধ। কিছুই বোঝার উপায় নেই যে কোন পথ দিয়ে কোথায় যাচ্ছে সে। চারদিকে হাদরিয়ে সে দেখল গাড়ির মেঝেতে অনেকগুলো বড় বড় ট্র্যাঙ্ক, স্যুটকেস। এটা এখন তার কাছে পরিষ্কার, শত্রুর হাতে সে বন্দী। কিন্তু কিভাবে? রাত ১০টায় সে ফারহানাদের বৈঠকখানায় ঘুমিয়েছে। তারপর সেখানে কি ঘটেছে চিন্তা করতে গিয়েই তার বুকটা কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই ভাবল, বড় কিছু ঘটলে তার ঘুম ভাঙবে না কেন? ঘুমানো অবস্থাতেই শত্রুরা তাকে বন্দী করেছে। অর্থাৎ শত্রুরা এ কাজ করেছে নীরবে, কোনো শব্দ বা হইচই না করে। এ শত্রু কে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? এ সময় ক্লিক করে একটা শব্দ হল। সঙ্গে সঙ্গে কেবিনের সামনের দিকে খুলে গেল একটা জানলা। দিনের একরাশ আলো এসে প্রবেশ করল কেবিনে। জানলায় একটা মুখ দেখা গেল। মুখ দেখে চমকে উঠল আহমদ মুসা। একই জেনারেল বরিস! জেনারেল বরিসের ঠোঁটে ক্রূর হাসি। বলল, আমাকে দেখে অবাক হয়েছ আহমদ মুসা? ভাবছ যে শত্রু সব শেষ করলে সে আবার তোমাকে এভাবে খাঁচায় পুরল কিভাবে? বলে সে হো হো করে এক অট্টহাসিতে ফেটে পড়ল। আহমদ মুসার মনে তখন অন্য চিন্তা। রক্তপায়ী নিষ্ঠুর বরিসরা আব্দুল গফুর ফারহানাদের কোনো ক্ষতি করেনি তো? এদের আকাশস্পর্শী প্রতিহিংসা থেকে তারা তো রক্ষা পাবার কথা নয়। চিন্তাটা তাকে মারাত্মকভাবে পীড়া দিতে লাগল। জেনারেল বরিসের মুখ থেকে বের করার জন্যই বোধহয় আহমদ মুসা প্রশ্ন করল, কাউকে জানতে না দিয়ে কাপুরুষের মতো একজন ঘুমন্ত মানুষকে চুরি করেছ, তাতে কৃতিত্বের কি আছে জেনারেল বরিস? তোমাকে মুঠোয় পাওয়ার জন্য কাপুরুষ হতে দোষ নেই। একটু থামল জেনারেল বরিস। তারপর বলল, ভেব না, ফাঁদ পেতে রেখে এসেছি। আমি বড় শিকার আরও চাই। ছোট শিকার মেরে আমার এখনকার কোনো মূল্যবান বুলেট আমি নষ্ট করতে চাই না। থামল আবার জেনারেল বরিস। তারপর হাতের পিস্তলটা তুলে আহমদ মুসাকে তাক করে অত্যন্ত কঠোর কণ্ঠে বলল, তুমি আমাকে কাপুরুষ বলেছ, শুনে রাখো, ফ্রয়ের কেউ কাপুরুষ নয়। আবার যদি এমন বেয়াদবি করো, জিহ্বা কেটে নেব। কাউকে গালি দেওয়া আমার অভ্যেস নয়। তুমি আমাকে কাপুরুষের মতো বন্দী করেছ, সেই কথা আমি বলেছি। জেনারেল বরিস আহমদ মুসার কথা শেষ না হতেই তার রিভলভারের ট্রিগারে চাপ দিল। একটা গুলি আহমদ মুসার কানের পাশ দিয়ে গিয়ে পেছনের দেওয়ালে বিদ্ধ হল। বরিসের চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। বলল, আহমদ মুসা, জেনারেল বরিস যা বলে তাই কনে, মনে রেখো। জানালা থেকে সরে গেল জেনারেল বরিস। আহমদ মুসা কেবিনের চারদিকটা দেখে নিল। ঠিক যা অনুমান করছিল তাই। কেবিনটা স্টিলের বড় বড় ট্রাঙ্কে ভর্তি। সামনে একপাশে দেখতে পেল কাঠের একটা বাস্কেট। তাতে কয়েক বোতল পানি এবং কতগুলো প্যাকেট। একটা প্যাকেট ছিঁড়ে দেখল রুটি। খুব ক্ষুধা পেয়েছিল আহমদ মুসার। রুটিটি খেতে শুরু করল। আবার ক্লিক শব্দ করে জানালা বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চারদিকটা। অন্ধকারের মধ্যেই রুটি খাওয়া শেষ করল আহমদ মুসা। অন্ধকারে হাতড়িয়ে বোতল থেকে পানিও খেয়ে নিল। খাবার পরে একটু আরাম বোধ করল আহমদ মুসা। একটা বড় ট্রাঙ্কে হেলান দিয়ে আরাম করে বসতে চেষ্টা করল সে। কিন্তু প্রবল ঝাঁকুনি এবং ট্রাঙ্কের ধারালো প্রান্ত তাকে কোনো আরাম দিল না। কোথায় যাচ্ছে সে? কোন দিকে যাচ্ছে? এ অন্ধকারে দিক নির্ণয় সম্ভব নয়। হঠাৎ তার খেয়াল হল, জানালা খুললে সূর্যের আলো জানালার বাম প্রান্তকে বেশি আলোকিত করেছিল। অর্থাৎ সূর্য ডান দিকে রয়েছে। এর অর্থ ডান দিকটা পূর্ব। তাহলে গাড়ি এখন উত্তর দিকে যাচ্ছে। কোন এলাকা, কোন পথের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে এখন? আহমদ মুসা নিশ্চিত দেশের অভ্যন্তরের পথ দিয়ে জেনারেল বরিস এভাবে চলতে পারে না। সে সুযোগ তার নেই। নিশ্চয় এতক্ষণে সব রাস্তা ব্লক করা হয়েছে,
চেক করা হচ্ছে। তাহলে এ পাহাড়ি রাস্তা কোনটি? পামির সড়ক কি? হ্যাঁ, পামির সড়কই হতে পারে, আহমদ মুসার মনে হল। রাতারাতি সে যদি পামির সড়কের নিম্নাঞ্চল পার হয়ে এসে থাকে, তাহলে পাহাড়ের উপরের পথটা তার জন্য নিরাপদই হবে। গাড়ির উত্তর গতি দেখে এটাই মনে হয় গাড়ি আপার পামিরে উঠে এসেছে। ভাবতে ভাবতে আহমদ মুসা কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল প্রচণ্ড গোলাগুলির শব্দে। গাড়ির সেই জার্কিং নেই, অর্থাৎ গাড়ি দাঁড়িয়ে আছে। মনটা আহমদ মুসার চঞ্চল হয়ে উঠল। গোলাগুলি হচ্ছে কার সাথে? সাইমুম কি জেনারেল বরিসের সন্ধান পেয়েছে? তারাই কি এসেছে? বেশ কিছুক্ষণ গোলাগুলি চলল, তারপর সব নীরব। গাড়িও স্থির দাঁড়িয়ে আছে, চলছে না। ব্যাপার কি? জেনারেল বরিসরা কি পালালো? প্রতিটা মুহূর্ত এক এক ঘণ্টার মতো দীর্ঘ মনে হল তার। আরও কিছুক্ষণ গত হল। আহমদ মুসার অসহনীয় অপেক্ষার একটা মুহূর্তে হঠাৎ কেবিনের দরজা খুলে গেল। বিকেলের হলুদ রোদ চোখটা তার বাঁধিয়ে দিল, কিন্তু এক পশলা ঠান্ডা ও মুক্ত বাতাসের স্পর্শ খুবই ভালো লাগল আহমদ মুসার। কেবিনের দরজার সামনে উদ্যত স্টেনগান হাতে দুজন দাঁড়িয়েছিল। একপাশে পিস্তল হাতে জেনারেল বরিস দাঁড়িয়ে। গোলাগুলির শব্দ শুনে যে আশাটুকু আহমদ মুসার মনে জেগেছিল তা দপ করে নিভে গেল। রিভলভার নাচাতে নাচাতে জেনারেল বরিস বলল, তাড়াতাড়ি নেমে এসো আহমদ মুসা। আহমদ মুসা নামল। নেমে চারদিকে একবার দৃষ্টি বুলিয়ে শিউরে উঠল আহমদ মুসা। গাড়ি থেকে ৮-১০ গজ দূরে বুলেটে ঝাঁঝরা অনেকগুলো লাশ পড়ে আছে। একজন মুমূর্ষ মানুষ তখনও কাতরাচ্ছে আর আল্লাহ পানি, আল্লাহ পানি বলে চিৎকার করছে। ওই মুমূর্ষ মানুষের কাতরানি শুনে আহমদ মুসার গোটা দেহে অসহনীয় এক জ্বালা ছড়িয়ে পড়ল। দেহের মাংসপেশিগুলো যেন রোষে ফুলে উঠল। আহমদ মুসা জ্বলন্ত দৃষ্টিতে একবার বরিসের দিকে তাকাল, তারপর স্থির কণ্ঠে বলল, জেনারেল বরিস, ওই মুমূর্ষ মানুষকে পানি দাও। কেন, ওর আল্লাহ ওকে পানি খাওয়াবে না? ক্রূর হাসিতে ফেটে পড়ল জেনারেল বরিস। ঠিক আছে, আমাকেই খাওয়াতে দাও। জেনারেল বরিস যেন একটু চিন্তা করল, তারপর বলল, স্বজাতির জন্যে খুব মায়া না? স্বজাতি নয়, মানুষের জন্যে। জেনারেল বরিস কিছু বলল না। একজনকে ইশারা করে বলল, আহমদ মুসাকে পানির বোতল এনে দাও। পানি খাইয়ে কিছু পুণ্য কামাবে। আহমদ মুসা পানির বোতল নিয়ে এগিয়ে গেল সেই মুমূর্ষ লোকটির কাছে। পানির বোতলের দিকে চোখ পড়তেই রাজ্যের তৃষ্ণা নিয়ে লোকটি মাথা তুলল। আহমদ মুসা এক হাতে লোকটির মাথা তুলে ধরে অন্য হাতে পানির বোতল তার মুখে ধরল। এমন সময় পাশে দাঁড়ানো জেনারেল বরিস এক লাথি মারল পানির বোতলে। আহমদ মুসার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল পানির বোতল। আহমদ মুসা স্প্রিংয়ের মতো বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়াল। জেনারেল বরিস কিছু বুঝার আগেই এক ঝটকায় তার হাত থেকে রিভলভার কেড়ে নিল। কিন্তু পরক্ষণেই পেছন দিক থেকে স্টেনগানের বাটের প্রচণ্ড এক আঘাত এসে পড়ল আহমদ মুসার রিভলভার ধরা হাতে। ছিটকে পড়ে গেল রিভলভার। জেনারেল বরিস তাড়াতাড়ি রিভলভারটি কুড়িয়ে আহমদ মুসার মুখোমুখি এসে দাঁড়াল। আগুন ঝরা কণ্ঠে বলল, এর শাস্তি যে কি তুমি কল্পনা করতে পারো না আহমদ মুসা, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই। তুমি ফ্রয়ের এক বিরাট পুঁজি। ফ্র এক বড় ব্যবসা করবে তোমাকে দিয়ে, তবে বেয়াদবির শাস্তির তোমাকে পেতে হবে। বলে সে পাশের লোককে বলল, চাবুক লাগাও। মন থেকে মানুষের জন্যে ওর মায়া দূর হোক। লোকটা দ্রুত পাশের গাড়ি থেকে চাবুক এনে ৩টি চাবুক লাগাল আহমদ মুসার পিঠে। চামড়ার চাবুক পিঠে কিভাবে কতটুকু বসে গেল জামা গায়ে থাকায় তা বুঝা গেল না, কিন্তু মুহূর্তের মধ্যে জামা রক্তে ভিজে গেল। আহমদ মুসা পাথরের মতো স্থির দাঁড়িয়ে চাবুকের ৩টি আঘাত গ্রহণ করল। মুখে সামান্য পরিবর্তনও তার এল না। জেনারেল বরিস হেসে বলল, ধন্যবাদ তোমাকে আহমদ মুসা। এ আঘাতে হাতিও চিৎকার করত। আহমদ মুসা বলল, জেনারেল বরিস, এই যে নিরীহ মানুষকে তুমি পশুর মতো হত্যা করলে, এর শাস্তি থেকে তুমি রেহাই পাবে না, মনে রেখো। পারলে কেউ ছেড়ে কথা বলবে না আমি জানি, কিন্তু বিশ্বাস করো, ওদের না মেরে উপায় ছিল না। মুখে শয়তানের মতো ক্রূর হাসি টেনে বলল জেনারেল বরিস। একটু দম নিয়ে আগের কথার রেশ টেনে সে বলল, আমাদের গাড়ি তো আর চলবে না, তাই তাদের ঘোড়াগুলো আমাদের খুব দরকার। জীবিত থাকতে তো ওদের ঘোড়া নেয়া যাবে না, তাই ওদের মারা। তুমিই বলো, হেঁটে গেলে কাশগড়ে যেতে আমাদের কতদিন লাগত?
কথা শেষ করে জেনারেল বরিস একটু সরে গিয়ে তার লোকজনদের কি যেন নির্দেশ দিল। এদিকে গাড়ি থেকে মাল সামান নামিয়ে ঘোড়ার পিঠে বোঝাই করা হচ্ছিল। নির্দেশ দিয়ে জেনারেল বরিস গাড়িতে চলে যাবার পর 4 জন লোক এসে আহমদ মুসাকে বাঁধল। তার 2 হাতকে শরীরের সাথে রেখে পা থেকে কাঁধ পর্যন্ত প্লাস্টিক কর্ড দিয়ে শক্ত করে জড়িয়ে বাঁধা হল। তারপর মাল সামানের সাথে ঘোড়ার পিঠে বেঁধে রাখা হল তাকে। 4টি ঘোড়ার পিঠে মাল সামান সাজিয়ে অন্য 4টি ঘোড়ায় 2 জন করে উঠল। অবশিষ্ট একটি ঘোড়ায় উঠল জেনারেল বরিস। মাল সামান বোঝাই ঘোড়া মাঝখানে রেখে 9 ঘোড়ার কাফেলা ছোট তারিম নদী উপত্যকা ধরে কাশগড়গামী ঐতিহ্যবাহী পথে যাত্রা করল। ছোট তারিম নদী আসলে একটা পাহাড়ি ঝর্ণা। ঝর্ণা হলেও বেশ প্রশস্ত এবং স্থানে স্থানে বেশ গভীর। এ পাহাড়ি নদীটি পামির থেকে উৎপন্ন হয়ে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে সিংকিয়াংয়ের তাকলামাকান মরুভূমির পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত চীনের দীর্ঘতম নদী তারিমে গিয়ে মিশেছে। লোকে একে তারিমের নামেই ছোট তারিম বলে ডাকে। হাসান তারিকরা ঘোড়ায় চড়ে এগুচ্ছিল। আগের পরিকল্পনায় যে পথটা আইস ক্যারিয়ারে চড়ে আসার কথা, সে পথটাও তারা ঘোড়ায় চড়েই আসছে। হেলিকপ্টারে পামির বায়োলজিক্যাল ইনস্টিটিউটে আসার পর তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। তারা চিন্তা করে মাঝখানের পথটুকুর জন্যে আর আইস ক্যারিয়ারের ঝামেলা করে লাভ নেই, ঘোড়াই উত্তম। পামিরের পথের শেষ পর্যন্ত হেলিকপ্টারে আসতে চেয়েছিল, কিন্তু হাসান তারিক রাজি হয়নি তাতে। শত্রুর চোখে তারা কিছুতেই ধরা পড়তে চায় না। শত্রু তাতে সাবধান হয়ে যাবে, এমনকি কোনো ক্ষতিও করে বুঝতে পারে আহমদ মুসার। ক্ষতির কথা তার মনে পড়তেই বুকটা কেঁপে ওঠে, কিন্তু পর মুহূর্তেই ভাবে আহমদ মুসা ওদের জন্যে এখন বিরাট অ্যাসেট। একে তারা নানা রকম দর কষাকষিতে কাজে লাগাতে পারে। সুতরাং তাদের কোনো উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত আহমদ মুসাকে তারা হত্যা করবে না। এই চিন্তায় কিছুটা স্বস্তি বোধ করল হাসান তারিক। হাসান তারিক আগে আগে চলছিল, পেছনে আবদুল্লায়েব। দুজনেই 2টি উৎকৃষ্ট আরবি ঘোড়ায় সওয়ার। চলতে চলতে আবদুল্লায়েব জিজ্ঞেস করল, ওরা কোথায় যেতে পারে আপনি মনে করছেন? আমি মনে করছি ওরা আমাদের সীমান্ত অতিক্রম করে আপাতত চীনে প্রবেশ করবে। এটাই তাদের জন্য নিরাপদ। আমাদের সামনে চীনে প্রবেশের 2টো পথ আছে। একটা হলো তারিম হয়ে, আর একটা কিরুগিজিয়ার রাজধানী ফ্রেঞ্চ থেকে যে পথটি কাশগড় গেছে সেই পথে। অন্য একটা পথ কাজাকিস্তানের রাজধানী আলমাআতা সড়ক থেকে বের হয়ে উরুমচি গেছে, কিন্তু সে পথটা অনেক দূরে এবং দুর্গম। অবশিষ্ট 2টি পথের কোনটি জেনারেল বরিস ব্যবহার করতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব সে আমাদের এলাকা ত্যাগ করে চীনে প্রবেশ করতে চায়, কারণ সে পরিষ্কারই জানে পামিরের পথে বেশি সময় নিলে ধরা পড়ে যাবে। কথা বলতে বলতে একটা টিলার ওপাশে গিয়েই ঘোড়ার লাগাম টেনে থমকে দাঁড়াল হাসান তারিক। সে দেখতে পেল কিছু দূরে পামির সড়কের উপর 3টি মাউন্টেন ফুড ক্যারিয়ার দাঁড়িয়ে আছে। সূর্য তখনও ডুবেনি। স্পষ্ট দেখা যাচ্ছে 3টি ক্যারিয়ারকে। 3টিই চলার ভঙ্গিতে উত্তরমুখ হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরা যেন কোনো কাজে দাঁড়িয়ে আছে। হাসান তারিক ঘোড়া পেছনে হাঁটিয়ে টিলার আড়ালে চলে এলো। তারপর পকেট থেকে দূরবীন বের করে চোখে লাগাল। দূরবীনের চোখটা ওদিকে পড়তেই চমকে উঠল হাসান তারিক। ও কি, গাড়িগুলোর পাশে অত লাশ কার? 3টি গাড়িরই দরজা খোলা। কোনো জীবিত মানুষ চোখে পড়ল না। তার পাশে আতিপাতি করে খুঁজল, না, কোথাও জীবিত মানুষের কোনো চিহ্ন নেই। একটা আশঙ্কা হাসান তারিকের মনে উকি দিল, তাহলে কি সব শেষ? অন্য কোনো দল কি সম্পদের লোভে সবাইকে হত্যা করে গেছে? না, আহমদ মুসা ওদের হত্যা করে নিজেকে মুক্ত করেছে? শেষ কথাটি হাসান তারিকের মনে আশার সঞ্চার করল। হাসান তারিক আবদুল্লায়েবের দিকে তাকিয়ে বলল, সামনে দেখেছ তো? হ্যাঁ, দেখেছি। 3টি মাউন্টেন ফুড ক্যারিয়ার, সম্ভবত জেনারেল বরিস যেগুলো নিয়ে পালিয়েছিল সেগুলো। শুধু ওই 3টি গাড়ি নয়, গাড়ির পাশে অনেকগুলো লাশ দেখা যাচ্ছে, অনেকগুলো। বিস্ময়ে উদ্বেগে আবদুল্লায়েবের চোখ বিস্ফারিত হয়ে উঠল। হাসান তারিক আর কোনো কথা না বলে আবদুল্লায়েবকে ইশারা করে গাড়ির দিকে চলল। দুজনের হাতে উদ্যত স্টেন গান। সেখানে গিয়ে তারা লাশ আর শূন্য গাড়ি ছাড়া আর কিছুই দেখতে পেল না। লাশ দেখেই আবদুল্লায়েব বলল, এত দেখি চীনের উইঘুর
কাজাকদের লাশ। হাসান তারিক হতাশ হল। সে দেখতে চেয়েছিল জেনারেল বরিসদের লাশ। তার জায়গায় পাওয়া গেল স্বজনদেরই। একটা বুলেটের খোল তুলে নিয়ে একটু পরীক্ষা করে বুঝল ফ্রদের ব্যবহৃত বিশেষ ধরনের স্টেনগানেরই বুলেট। হাসান তারিক বলল, আবদুল্লায়েব, জেনারেল বরিসরাই এদের মেরেছে। একটু থামল, তারপর আবার শুরু করল হাসান তারিক। কিন্তু এদের মারল কেন? দুপক্ষে সংঘর্ষ হয়নি বোঝাই যাচ্ছে। এদের কারো কাঁধ থেকেই রাইফেল নামেনি। মনে হচ্ছে গুলি খাবার আগে এরা বুঝতেই পারেনি কি হচ্ছে। নিশ্চয়ই জেনারেল বরিসকে এরা বিশ্বাস করে, সম্ভবত সরকারি গাড়ি দেখে। আবদুল্লায়েব চারিদিক একবার পর্যবেক্ষণ করে বলল, দেখুন, এদের ঘোড়া কোথাও দেখা যাচ্ছে না। উইঘুর কাজাকদের ঘোড়া তার মনিবদের ছেড়ে এভাবে দল বেঁধে সরে যায় না। নিশ্চয়ই জেনারেল বরিসরা এদের ঘোড়া নিয়ে পালিয়েছে, আর এদের তারা হত্যাও করেছে ওই ঘোড়া হাত করার জন্য। হাসান তারিক আবদুল্লায়েবের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, ঠিক বলেছ, এটাই সবচেয়ে সঙ্গত ব্যাখ্যা। গাড়ি যখন আর চলবে না, তখন ঘোড়ার চেয়ে বড়, মূল্যবান তাদের কাছে আর কিছু ছিল না। একটু থেমে হাসান তারিক আবার বলল, এর দ্বারা আরেকটা জিনিস প্রমাণ হয়, তারা এ ছোট তারিমের পথই অনুসরণ করেছে। আবদুল্লায়েব সম্মতিসূচক মাথা নাড়ল। সেই সাথে বলল, তবু সামনের পথটা আর একটু পরীক্ষা করে আসি। ঘোড়া যদি পামিরের পথে যেয়ে থাকে, তাহলে চিহ্ন চোখে ধরা পড়বেই। বলে আবদুল্লায়েব সামনের দিকে এগুলো। পামিরে। যদিও তখন গ্রীষ্মকাল, কিন্তু পামিরের মাথা বরফে ঢাকা। সাদা বরফের উপর শূন্য দৃষ্টি আবদুল্লায়েবের। হাসান তারিক শূন্য গাড়িগুলোতে একটু নজর বুলাতে গেল। 3টি গাড়ি আনকোরা নতুন, 3টি গাড়ি শূন্য, কোনো চিহ্নই পেল না কোনো গাড়িতে। হতাশ হল হাসান তারিক। বোধহয় মন চাইছিল আহমদ মুসার কোনো চিহ্ন খুঁজে পাক। হাসান তারিক নেমে এলো গাড়ি থেকে। আবদুল্লায়েবও এ সময় ফিরে এল। না তারিক ভাই, ওরা পামিরের পথে যায়নি, বলল আবদুল্লায়েব। বলেছি তো, ওরা ছোট তারিমের পথ ধরবে। আমরা কি এখনই যাত্রা শুরু করব? আমরা সময় নষ্ট করতে পারি না। রাতেও আমাদের পথ চলতে হবে। ওদের আমরা পথেই ধরতে চাই। তারিক ভাই, রক্তের রং দেখে আমি বুঝতে পারছি ঘটনা 5 ঘণ্টা আগে ঘটেছে। অর্থাৎ বলা যায়, প্রায় 5 ঘণ্টা আগে ওরা এই ছোট তারিমের পথে যাত্রা শুরু করেছে। হাসান তারিক তাকিয়েছিল নিচে, টিয়েনশানের পূর্ব ঢাল বেয়ে নেমে যাওয়া তারিম উপত্যকারী দিকে। তার চোখে ভেসে উঠছে এ উপত্যকারী পথ ধরে আহমদ মুসাকে বন্দী করে জেনারেল বরিসরা এগিয়ে যাচ্ছে। কি অবস্থায় আছে আহমদ মুসা, এ কথা ভাবতেই মনটা তার আনচান করে উঠল। হাসান তারিক যেন অনেকটা স্বগত কণ্ঠেই বলল, ওরা কমপক্ষে 8 মাইল সামনে, সুতরাং ওদের নাগাল পাওয়া সহজ নয়। কিন্তু কাশগড়ে পৌঁছার আগে যদি ওদের সন্ধান করতে না পারি, তাহলে ওদের বের করা মুশকিল হবে আমাদের জন্য। পামির থেকে তিয়েনশানের ঢাল বেয়ে তারিম উপত্যকার পথে যাত্রা শুরু করল হাসান তারিক ও আবদুল্লায়েব। দুজনেরই পরনে তাজিক ব্যবসায়ীর পোশাক। আগে আগে চলছিল হাসান তারিক। আবদুল্লায়েবকে লক্ষ্য করে সে বলল, তুমি রাস্তার ডান দিকে, সন্ধানী চোখ রাখবে, আমি বাম দিকটা দেখব। আবদুল্লায়েব মাথা নেড়ে সায় দিল। নীরবে এগিয়ে চলল দুজনের কাফেলা। সফেদ বরফের উপর দিয়ে ইতিহাসের এক অতি পুরনো পথ ধরে তারা চলছে। কত ঘটনার সাক্ষী এই পথ, কত আনন্দ, কত বেদনার পদচিহ্ন ঘুমিয়ে আছে এই পথে। বাগদাদে আব্বাসীয় খলিফাদের শাসনকাল। মুসলিম বিজয়ের তখন স্বর্ণযুগ। ইসলামের সেনাপতি কুতাইবা সমরখন্দ বোখারা মুক্ত করার পর এতারিমের পথ ধরেই কাশগড় পৌঁছেছিলেন। বিজেতা কুতাইবা এ পথেই আবার ফিরেছিলেন বাগদাদ। সে বিজয়ী ঘোরস্বরের পদচিহ্ন এ পথের বুকে এখন হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু পথের স্মৃতিকথা এবং দুপাশের পাহাড়ের মৌন শৃঙ্গগুলোর নির্বাক জীবনকাব্যে তা অক্ষয় হয়ে আছে। তিয়েনশানের পূর্ব ঢালটি তার পশ্চিম ঢালের মতোই। পামির থেকে নেমে বরফ মোড়া পথে অনেকটা এগুতে হবে। একসময় অথই এ বরফের রাজ্য শেষ হয়ে যাবে। পাওয়া যাবে সবুজ ঘাসে মোড়া উপত্যকা পাহাড়শ্রেণীর এক জগৎ। সেটা পেরুলের সামনে আসবে সবুজ বনানী। তখন বুঝতে হবে আমরা তিয়েনশানের গোড়ায় পৌঁছে গেছি। তবু কিন্তু অনেক সময় লাগবে পাহাড় থেকে নামতে। পামির থেকে কাশগড় পর্যন্ত গোটা পথটা ছোট তারিম নদীকে অনুসরণ করে এগিয়ে এসেছে। এ পথের যাত্রীকে বারবারই তারিমের মুখোমুখি এসে দাঁড়াতে হবে এবং একে পার হয়েই সামনে এগিয়ে চলতে হবে। তারিমের পথ ধরে চলতে চলতেই একসময় আঙুর ও নানা ফলের বাগান আচ্ছাদিত একটি নগরীর বহির্দেয়াল এসে পথিকের পথ আগলে দাঁড়াবে। এ নগরী কাশগড়। বিরামহীনভাবে চলছিল হাসান তারিকরা।
খাওয়াও খাচ্ছে ঘোড়ার পিঠে। একমাত্র নামাজ পড়ার জন্যেই তারা ঘোড়া থেকে নামছে। ছোট তারিমকে যেখানে প্রথম অতিক্রম করতে হয় সেই জায়গাটা অতি সুন্দর। প্রায় ৫০ ফিট ওপর থেকে তারিম এখানে একটা সবুজ উপত্যকায় আছড়ে পড়ছে। সবুজ ঘাসে ঢাকা উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট তারিমের রূপালী রূপ পথিকের মন কেড়ে নেবার মতো। এখানে ছোট তারিম পার হয়ে ওপারে উঠতেই একটা বড় পাথরের উপর কিছু ফলের খোসা, পাথরের পাশে পড়ে থাকা সিগারেটের একটা কার্টুন দেখে হাসান তারিক খুশি হল। ঘোড়া থেকে নামল হাসান তারিক। আবদুল্লায়েবও। আবদুল্লায়েব একটা কমলার খোসা ভালোভাবে পরীক্ষা করে বলল, তারিক ভাই, প্রায় ৫-৬ ঘণ্টা আগে এই কমলা ফাড়া হয়েছে। তোমার কথা ঠিক হলে বোঝা যাচ্ছে কোনো বিশ্রাম না নিয়ে ওরা দ্রুত পথ চলছে। ঠিক তাই, রক্তের রং দেখে যে সময়ের কথা আমি বলেছিলাম তার চেয়ে তারা পিছিয়ে পড়েনি। ওদের চলার গতিটা আমাদের চেয়ে কম নয়। তাহলে জেনারেল বরিস তাকে অনুসরণের ভয় করছে কি? তাই মনে হয়। হাসান তারিকেরা যে বড় পাথরের ওপর দাঁড়িয়েছিল সে পাথরের পাশেই আরেকটা ছোট পাথর। সেদিকে চোখ পড়তেই হাসান তারিকের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। ওখানে কমলার ছোট ছোট খোসা এমনভাবে পাশাপাশি রাখা হয়েছে যা আরবি আলিফের রূপ নিয়েছে। আলিফ আহমদ মুসার সাংকেতিক নাম, অর্থাৎ মুসাভাই এ সংকেত এখানে রেখে গেছেন। হাসান তারিক আনন্দে আবদুল্লায়েবকে জড়িয়ে ধরল। দুজনে তাদের নেতা আহমদ মুসার বেঁচে থাকার সুস্পষ্ট ও নিশ্চিত সংকেত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর আবার তাদের যাত্রা শুরু হল। তারা চলার গতি আরও দ্রুততর করল। তাদের মনে হল শরীর এবং মনে যেন আগের চেয়ে বেশি শক্তি তারা পাচ্ছে। তিয়েনশানের গোড়ায় তখন তারা পৌঁছে গেছে। শুরু হয়েছে জঙ্গলপথ। তারিমকে বামে রেখে সংকীর্ণ উপত্যকা পথে তারা এগিয়ে চলেছে। তাদের দুধারে বিক্ষিপ্ত বনরাজি। এই জঙ্গলপথে প্রবেশের পর আবদুল্লায়েব আগের চেয়ে অনেক সতর্ক। হাসান তারিককেও সে সতর্ক করে দিয়েছে। একসময় দস্যুদের দৌরাত্মের কারণে তিয়েনশানের ওই পথটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। পরে সিংকিয়াংয়ে মুসলিম প্রভাব প্রতিষ্ঠিত হবার পর এই বিপদ দূর হয়। কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের পর আবার এই পথে কিছু উচ্ছৃঙ্খলতা নেমে আসে। চীনা হানরা এখানে এসে আসন গাড়ার পর তাদের দৌরাত্ম্য কিছু কমে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। আবদুল্লায়েব ও হাসান তারিক স্টেনগান হাতে নিয়ে সাবধানে সামনে এগুচ্ছিল। তারিমের তীরে একটা প্রশস্ত উপত্যকায় এসে জোহরের সময় হল। তারা সিদ্ধান্ত নিল এখানেই তারা জোহরের নামাজটা সেরে নেবে। কিন্তু উপত্যকায় পা দেবার পর থেকেই তারা বারুদের গন্ধ পাচ্ছিল। দুজনেই উৎকণ্ঠিত হয়ে উঠল। উপত্যকায় অল্প কিছুটা পথ এগিয়ে তারা দাঁড়িয়ে পড়ল। চোখে দূরবীন লাগিয়ে সতর্কতার সাথে চারদিকটা একবার পরীক্ষা করতে শুরু করল। এক জায়গায় গিয়ে হাসান তারিকের দূরবীনের চোখ আটকে গেল। দৃশ্যটা দেখে চমকে উঠল হাসান তারিক। ৫ জন যুবকের রক্তাক্ত লাশ ইতস্তত বিক্ষিপ্ত পড়ে আছে। আবদুল্লায়েবের দূরবীনটাও এখানে এসে থেমে গিয়েছিল। দুজনেই তাদের চোখ থেকে দূরবীন নামাল, চাইল পরস্পরের দিকে। কথা বলল প্রথম আবদুল্লায়েব। বলল, কোনো স্বার্থ বা গোত্রদ্বন্দ্বের ফল এটা হতে পারে, অথবা হতে পারে জেনারেল বরিসের কীর্তি। আমরা কি একটু এগিয়ে দেখব? বলল হাসান তারিক। কোনো বিপদে জড়িয়ে তো কাজ নেই, আমাদের লক্ষ্য তো ভিন্ন। বলে আবদুল্লায়েব আবার দূরবীন তুলে নিয়ে ওই দৃশ্যটা নিরীক্ষণ করল। দূরবীনটা চোখে রেখেই বলল, তারিক ভাই, আমার দেখাটা মিথ্যা না হলে আমার মনে হচ্ছে এরা হুই জাতির মুসলমান। হুই যুবকরা যে ধরনের টুপি পরে এদের মাথায় সেই টুপি দেখছি, চেহারাও তাদের। কথা শেষ হবার আগেই পেছন থেকে একটা শব্দ পেয়ে বিদ্যুৎ গতিতে হাসান তারিক পেছনে ফিরল। দেখল মাত্র ৫০ গজ দূরে ৩টি উদ্ধত রাইফেল তাদের দিকে হাঁ করে আছে। হাসান তারিকের ডান হাতে ধরা স্টেনগান নিমিষে উঠে এল। ট্রিগারে চাপ পড়ল তার শাহাদত আঙুলের। বেরিয়ে গেল গুলি। হাসান তারিকের সাথে সাথেই ঘুরে দাঁড়িয়েছিল আবদুল্লায়েব। দেখল রাইফেল বাগিয়ে দাঁড়িয়ে সেই হুই চেহারার ৩ যুবক, আর সেই সাথে সে দেখল হাসান তারিকের স্টেনগানের মাথা উপরে উঠছে। সঙ্গে সঙ্গে সে নিজের স্টেনগান দিয়ে আঘাত করল হাসান তারিকের স্টেনগানের নলে। মুখে চিৎকার করে উঠল, গুলি করবেন না তারিক ভাই। কিন্তু তার আগেই কয়েকটা গুলি বেরিয়ে গেছে।
ঢলে পড়েছে সামনের একজন যুবকের দেহ। দেহটা সবুজ ঘাসের উপর পড়ে কয়েক মুহূর্ত ছটফট করে নিশ্চল হয়ে গেছে। আবদুল্লায়েবের স্টেনগানের আঘাতে হাসান তারিকের স্টেনগানের নল নিচু হয়ে গিয়েছিল এবং শাহাদত আঙুলিও আলগা হয়ে গিয়েছিল ট্রিগার থেকে। গুলি আর হয়নি। সামনে দাঁড়ানো অবশিষ্ট দুজন যুবকের মধ্যে অপেক্ষাকৃত দীর্ঘ সুঠামদেহী যুবকটি উদ্যত রাইফেলের নল উপরে তুলে আকাশের দিকে একটা ফাঁকা আওয়াজ করল। গুলির শব্দে কয়েক মুহূর্তের মধ্যে উপত্যকার চারদিক থেকে এক ঝাঁক মানুষ বেরিয়ে এল উপত্যকায়। তাদের প্রত্যেকের হাতে উদ্যত রাইফেল। কয়েক মুহূর্তের মধ্যে কয়েক ডজন রাইফেল এসে তাদের ঘিরে ধরল। দীর্ঘ ও সুঠামদেহী সেই যুবকটি এগিয়ে এসে বলল, তোমাদের স্টেনগান দিয়ে দাও। যুবকটি হুই ভাষায় এ নির্দেশ দিল। আবদুল্লায়েব হুই ভাষা কিছু কিছু জানে। হাসান তারিক ও আবদুল্লায়েব তাদের স্টেনগান যুবকটির হাতে দিয়ে দিল। যুবকটি হাত পেতে গ্রহণ করল। তার এবং অন্যদের চোখে তখন রাজ্যের ক্রোধ ও ঘৃণা। আবদুল্লায়েব ভাঙ্গা ভাঙ্গা হুই ভাষায় সেই যুবকটিকে লক্ষ্য করে বলল, তোমার নাম কি? তুমি কি মুসলমান? আমি আহমদ ইয়াং, মুসলমান। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ক্রোধের সাথে জবাব দিল যুবকটি, আমি আবদুল্লায়েব, এ হাসান তারিক, আমরা মুসলমান, বলল আবদুল্লায়েব। যুবকটির ক্রোধ ও ঘৃণাভরা চোখটি যেন হঠাৎ কেঁপে উঠল। তাক করে ধরে থাকা বন্দুকটির মাথাও যেন হঠাৎ নড়ে উঠল, কিন্তু তা মুহূর্তের জন্যে। চোখ পাকিয়ে কঠোর স্বরে যুবকটি বলল, তোমাদের লোকেরা আমাদের ৬ জন লোককে খুন করেছে। আবদুল্লাহ প্রতিবাদ করে বলল, না, একজন লোক মরেছে, তাও ভুল বুঝাবুঝির ফলে। অন্য ৫ জন? আমরা জানি না, আমরা এইমাত্র উপত্যকায় পৌঁছলাম। কে তাহলে ওদের মারল? তোমাদের মতো ওই স্টেনগানের গুলিতে ওরা মরেছে। আমরা জানি না, তবে আমরা অনুমান করতে পারি। কি? এখন থেকে প্রায় ৫ ঘন্টা আগে এখান দিয়ে আরেকটা দল চলে গেছে। এটা ওদের কাজ হতে পারে। যুবকটি একটু চিন্তা করল, তারপর বলল, যাই হোক, তোমাদের আমরা ছাড়তে পারি না। আমাদের শেখের কাছে তোমাদের যেতে হবে। এরপর যুবকটি ৬ জনকে হাসান তারিকদের পাহারায় দাঁড় করিয়ে অবশিষ্টদের নিয়ে ৬টি লাশ একত্রিত করল। তারপর সকলকে নিয়ে যাত্রা শুরু করল। ছোট তারিমের সেই উপত্যকা থেকে সোজা ১.৫ মাইল উত্তরে পাহাড় ঘেরা একটা সবুজ উপত্যকা। এর এক পাশ দিয়ে ছোট্ট একটা ঝরনা প্রবাহিত। উপত্যকার উত্তর পাশে পাহাড়ের একটা বড় গুহা ঘিরে বড় একটা পাথরের বাড়ি। পাহাড়ের পাদদেশে ছড়ানো আরও কয়েকটি তাঁবু। পাহাড়ের ওই বড় গুহা বাড়িতে বাস করেন হুই নেতা শেখ ওয়াংচিংচাই। শেখ ওয়াংচিংচাই চীনের বিখ্যাত হুই নেতা মা পেনচাইয়ের বংশধর। মা পেনচাই জাপান বিরোধী সংগ্রামের জন্যে চীনের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। জাপান বাহিনী যখন চীন আক্রমণ করে, যখন তাদের আগ্রাসী থাবা কানসু শামসি পর্যন্ত বিস্তৃত হল, হুই মুসলমানরা রুখে দাঁড়াল তাদের বিরুদ্ধে। মা পেনচাইয়ের নেতৃত্বে হুই বাহিনী এতটাই সাহসী ও সফল ভূমিকা পালন করে যে এই বাহিনীকে ইস্পাত বাহিনী নামে আখ্যায়িত করা হয়েছিল। আজকের চীনের কনসু প্রদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চিং নদীর উপকূলবর্তী পিং লিয়াং ছিল হুই মুসলমানদের সবচেয়ে ঘন বসতি অঞ্চলের একটি। এখানে বাস ছিল মা পেনচাইদের। মা পেনচাইয়ের বড় ছেলে শেখ চি হোয়েন তখন হুই মুসলমানদের নেতা এবং তাদের ইমাম। এই সময় মাওয়ের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনীর কালো থাবা এ অঞ্চলের উপর এসে পড়ে। সংগ্রামী হুই মুসলমানরা তাদেরকে বুঝতে ভুল করে। প্রথমে তাদেরকে বন্ধু এবং নিজেদের ভাগ্যোন্নয়নের সহায়ক হিসেবে গ্রহণ করে। মাওয়ের প্রচারকরা প্রথমে একথাই বলেছিল, চীনের রাজতান্ত্রিক আধিপত্যবাদী আগ্রাসন থেকে তারা চিরতরে মুক্তি পাবে। কিন্তু চারিদিকে থাবা পাকা পোক্ত করার পর মাওবাদীরা স্বরূপে আত্মপ্রকাশ করল। সংগ্রামী হুইরা তাদের আধিপত্য মেনে নিল না। ইমাম চিহো এনের নেতৃত্বে তারা কমিউনিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কমিউনিস্টদের হাত তখন অনেক মজবুত, তবু সংগ্রাম চালালো অনেক দিন ধরে। হুইরা উৎখাত হল ভিটেমাটি থেকে। পাহাড়ে আত্মগোপন করে তারা চিহো এনের নেতৃত্বে সংগ্রাম চালিয়ে গেল। অবশেষে সোভিয়েতের মদতপুষ্ট মাও বাহিনীর দ্বারা কানসুর পাহাড় এলাকা থেকেও তারা বিতাড়িত হল। অনেকে নিরুপায় হয়ে আত্মসমর্পণ করল। কিন্তু চিহো এনের নেতৃত্বে সংগ্রামরত হুই মুসলমানদের একটি দল সংগ্রামের পতাকা উড্ডীন রেখে কানসু থেকে পালিয়ে এল। প্রথমে তারা আশ্রয় নিল উরুমচিতে, সেখান থেকে কাশগড়ে। এখনও তারা কাশগড়ে আত্মগোপন করে আছে। ছোট তারিম নদীর উত্তরে এ ঘাঁটিটি
তারা তৈরি করেছে ট্রেনিং কেন্দ্র হিসেবে। আজকের হুই নেতা শেখ ওয়াংচিং চাই ওই শেখ চিহো এনের বড় ছেলে। পাহাড়ের সেই পাথুরে বাড়িটির সম্মুখভাগে একটি বড় কক্ষ, দরবার কক্ষ এটা, একই সাথে মসজিদও। মেহরাবের সামনে একটা জায়নামাজে বসে আছেন শেখ ওয়াংচিং চাই, তার সামনে বসে হাসান তারিক এবং আবদুল্লায়েব। শেখ ওয়াংচিং চাইয়ের ডানে বামে এবং ঘরের চারদিক ঘিরে বসে আছে সেই যুবক আহমদ ইয়াংসহ হুইদের নেতৃস্থানীয় ব্যক্তি। হাসান তারিক কথা বলছিল, ঘরের সবাই গোগ্রাসে তা যেন গিলছিল। যুবক আহমদ ইয়াংয়ের চোখ আনন্দোজ্জ্বল হয়ে উঠছিল, কখনো হয়ে পড়ছিল বেদনায় নিষ্প্রভ। কথা শেষ করল হাসান তারিক। সবাই নীরব। অশ্রু ঝরছিল বৃদ্ধ শেখ ওয়াংচিং চাইয়ের চোখ থেকে। অনেকক্ষণ পর সে মুখ তুলল। মাথা থেকে নেমে আসা রুমালের প্রান্ত দিয়ে দু চোখ একটু মুছে প্রথমে হাসান তারিক, তারপর আবদুল্লায়েবের হাতে চুমো দিয়ে বৃদ্ধ বলল, বাবা, আল্লাহ শকুর যে তোমাদের এমনভাবে কাছে পাবার সৌভাগ্য আল্লাহ আমাদের দিয়েছেন। তারপর সে মুখ তুলে ঘরের সকলকে উদ্দেশ্য করে বলল, ভাইসব, আমাদের যে কজন ভাই মারা গেছেন তাদের জন্যে আমরা বেদনা বোধ করছি, কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি বেদনাদায়ক হল ফিলিস্তিনের যে বিপ্লবের জন্যে আমরা গৌরব করি। মিন্দানুয়ে যে বিপ্লব আমাদের অহংকার। কয়েকদিন আগে সংঘটিত মধ্য এশিয়ার যে বিপ্লব আমাদের কাছে প্রাণের চেয়ে প্রিয়, সেই বিপ্লবের নেতা আহমদ মুসাকে আমাদের পাশ দিয়ে ওরা ধরে নিয়ে গেছে। আমরা যদি জানতে পারতাম এবং আরও অনেক প্রাণের বিনিময়ে হলেও যদি ওকে উদ্ধার করতে পারতাম। বৃদ্ধ একটু থামল, তারপর আহমদ ইয়াংকে উদ্দেশ্য করে বলল, তুমি কাশগড়ে এখনই ওয়্যারলেস করে দাও, বলে দাও কাশগড় পৌঁছার আগেই যেন ওরা জেনারেল বরিশকে পাকড়াও এবং আহমদ মুসাকে উদ্ধারের চেষ্টা করে। আহমদ ইয়াং শেখ ওয়াংচিং চাইয়ের বড় ছেলে এবং এখানকার অপারেশন কমান্ডার। নির্দেশ পাওয়ার পর আহমদ ইয়াং বেরিয়ে গেল। বৃদ্ধ শেখ ওয়াংচিং চাই আবার আত্মস্থ হয়েছে। কোনো ভাবনার গভীরে যেন ডুবে গেছে সে। কিছুক্ষণ পর মুখ তুলল, হাসান তারিকের দিকে চেয়ে বলল, তোমাদের কাছে পেয়ে বুক ভরা বেদনা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। একটু থামল, একটু ঢোক গিলল শেখ ওয়াংচিং চাই, তারপর শুরু করল আবার। তোমরা ফিলিস্তিন, ফিলিপিন এবং সোভিয়েত মধ্য এশিয়ায় মুসলমানদের যে দুর্দশা দেখেছ, যা জেনেছ, চীনের দুঃখী মুসলমানরা তার চেয়ে ভালো ব্যবহার পায়নি। আমার শৈশব কৈশোর কেটেছে কানসুর পিয়াংলিয়াংয়ে। আমি দেখেছি কমিউনিস্টরা কেমন করে বন্ধু হিসেবে প্রবেশ করে আমাদের সর্বনাশ করেছে। একে একে ওরা আমাদের সবকিছু ছিনিয়ে নিয়েছিল, কিন্তু ওরা যেদিন আল্লাহর ঘর মসজিদে হাত দিল সেদিন আমরা বরদাশত করতে পারিনি। কিন্তু বাবা, আমরা জীবন দিয়েছি, সব হারিয়েছি, তারপরও আমরা মসজিদ বাঁচাতে পারিনি। শুনেছি চিং নদীর তীরে আমাদের সুন্দর মসজিদটিকে ওরা নৃত্যশালা বানিয়েছে। 1 ইঞ্চি পুরু ইমামের সুন্দর জায়নামাজটিকে নৃত্যশালার দরজায় রেখে ওতে ওরা পা মুচ্ছে। এখন শুনছি আজকের চীনের নতুন সরকার ক্ষতিপূরণ হিসেবে এ মসজিদের বদলে আরেকটা মসজিদ করে দিতে চাইছে, কিন্তু গরু মেরে, জুতা, দান ক্ষতিপূরণ নয়। এই সময় আহমদ ইয়াং ঘরে প্রবেশ করল। শেখ ওয়াংকে উদ্দেশ্য করে বলল, জনাব, আমি কাশগড়ে কথা বলেছি, ওরা এখনই বেরুচ্ছে। জনাব, আমরাও এখনই কাশগড় যাত্রা করতে চাই, আপনি অনুমতি দিন। আহমদ ইয়াং কথা শেষ করার সাথে সাথেই বলে উঠল হাসান তারিক, নিশ্চয় যাবে, সময় এখন অত্যন্ত মূল্যবান, বলল বৃদ্ধ শেখ ওয়াং। একটু থামল, কি যেন চিন্তা করল, তারপর বলল, আমাদের ছেলে একটু ভুল করেছিল, যার কারণে ওই 5 জনকে জীবন দিতে হয়েছে প্রায়শ্চিত্ত করার জন্যে। উইঘুরের মুসলিম চিত্রাভিনেত্রী মেইলি গুলিকে ওরা কিডন্যাপ করে এখানে নিয়ে আসছিল। মেইলি গুলি শুটিংয়ের জন্য এসেছিল কাশগড়। ছেলেদের যুক্তি ছিল একটি ভালো ঘরের ভালো মুসলিম মেয়ে নিয়ে সর্বব্যাপী নির্লজ্জ চর্চা অসহ্য, তাকে এবং মুসলিম সমাজকে এ থেকে রক্ষা করা দরকার। একটা ঢোক গিলে বৃদ্ধ শেখ আবার বলল, এ বিষয়টা তোমাদের এজন্যই জানালাম যে জিনিসটা শুরু থেকেই আমাকে পীড়া দিচ্ছে। মনে হচ্ছে ভালো কাজ হয়নি, এজন্যই আল্লাহ বোধহয় শাস্তি দিলেন আমাদের। থামল বৃদ্ধ শেখ ওয়াং। তারপর আহমদ ইয়াংয়ের দিকে চেয়ে বলল, মেহমানদের খাবার ব্যবস্থা করো। আহমদ ইয়াং বেরিয়ে গেলে শেখ ওয়াং চিনচাই হাসান তারিককে বলল, খেয়ে আধা ঘণ্টার মধ্যেই তোমরা যাত্রা করতে পারবে, তোমাদের সাথে যাবে আহমদ ইয়াং। বলে বৃদ্ধ তার বিশ্রাম কক্ষের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমরা খেয়ে নাও, আমি আসছি।